আচ্ছা, ইউজিং নেমস্পেস ns1, তার মানে পুরো ns1 নেমস্পেসটা ইম্পোর্ট হয়ে এলো, তাই তো? ইউজিং নেমস্পেস ns2টা ইম্পোর্ট হয়ে এলো। এবার ফান কল করছি, কোনটা কল হবে? কোনটা কল হবে? এই নয়েজ আসছে কোত্থেকে রে? হ্যাঁ, তোরা কি কেউ বাইরে আছিস? এত নয়েজ আসছে কেন? শানু কোথায় আছিস? এত নয়েজ আসছে কেন? খবর দেখছে। কি পিছনে কি চলছে? মা ওইখানে টিভিতে খবর দেখছে, ওটারই আওয়াজ আসছে। তুই তো অন্য ঘরে গিয়ে বসতে পারিস। আমি অন্য ঘরেই। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে কোনটা কল করবে? অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হবে, এক্স্যাক্টলি এটাই দেখাতে চাইছিলাম, অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি এটা কল করা হয় তাহলে কোনটা কল হবে? অবভিয়াসলি ns1। ঠিক আছে, আচ্ছা, এইবার এরম যদি করি, তারপর যদি এইরম করি, তাহলে কি হবে? ns2 একটা কল হবে। ns2 এটা বল বল। আচ্ছা, তাহলে ns2 এরটা কল হবে, কারণ কি ইউজিং ডিক্লারেশনের প্রায়োরিটিটা বেশি হয়, তাই তো? এইটা হচ্ছে ইউজিং ডিরেক্টিভ। ইউজিং ডিরেক্টিভ দিয়ে কি করি আমরা? পুরো নেমস্পেসটাকে ইম্পোর্ট করে নিয়ে চলে আসি। আর এই যে ইউজিং ডিক্লারেশন, সেটা দিয়ে আমরা শুধু যেই পার্টটুকুকে দরকার সেই পার্টটুকুকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, বুঝতে পারছিস? তো আমার ns2 থেকে আমি এরকম মেনশন করেই দিলাম, যেহেতু ns1 কে প্রথমে ইম্পোর্ট করা আছে, তার ফানটাকে আমি কল করছি, নো প্রবলেম, কিন্তু তারপরও আমরা ইউজিং ডিক্লারেশন ইউজ করে ns2 থেকে ফানটাকে আনলাম। এতে করে কি হলো? ns2 যে ফান ফাংশনটা আছে সেটা ns1 কে ওভাররাইড করে দিল, প্রায়োরিটিটা বেশি। ইউজিং ডিক্লারেশনের প্রায়োরিটি সব সময় বেশি হয়, সেই জন্য তারপরের বার ns2 কল করলো। তাহলে ইউজিং ডিক্লারেশন আর ইউজিং ডিরেক্টিভের কি ডিফারেন্স? ইউজিং ডিরেক্টিভটা হচ্ছে যেটা দিয়ে আমরা গোটা নেমস্পেসটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এই হলো। আর ইউজিং ডিক্লারেশনটা কি? যেটা দিয়ে আমরা নেমস্পেসের একটা ছোট পার্টকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এই হচ্ছে ব্যাপার। হলো, এইটাকে বলা হয় ইউজিং ডিরেক্টিভ, যেটা দিয়ে গোটা নেমস্পেসটাকে ইম্পোর্ট করে আনলাম। আর এইটা হচ্ছে ইউজিং ডিক্লারেশন, যেটা দিয়ে আমরা একটা ছোট পার্টকে নিয়ে আসতে পারি। মানে ধর আমার ns2 মধ্যে একটা a ভ্যারিয়েবল আছে, তো আমি যদি এখান থেকে এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কোন ভ্যালুটা পাবো বলতো? 10 পাবো না 20 পাবো? এখানে ধর 10 আছে, এখানে ধর 20 আছে। এখানে যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, কোনটা পাবো? 20। হ্যাঁ, 20। না, 10 পাবো। আমি তো ns2 এটাকে ইম্পোর্ট করে আনিনি। কোথায় ইম্পোর্ট করেছি আমি? এই যে 10। ইউজিং ডিক্লারেশন দিয়ে আমরা কি করি? নেমস্পেসের একটা ছোট পার্টকে ইম্পোর্ট করে নিয়ে আসি। ইউজিং ডিক্লারেশন হচ্ছে এইটা, সেটা দিয়ে আমরা ছোট্ট একটা পার্টকে ইম্পোর্ট করে নিয়ে আসি, বুঝলি?
আর ইউজিং ডিরেক্টিভ দিয়ে গোটা নেম স্পেসের যা যা আছে মেম্বার সব কিছুকে ইম্পোর্ট করে নিয়ে আসি। তাহলে গোটা নেম স্পেসটাকে ইম্পোর্ট করে আনার পর ফান ফাংশনটা কল করলাম, আর তারপর ns2 এর একটা ছোট্ট পার্টকে কল করলাম, মানে ইম্পোর্ট করলাম ফান। এতে করে ns2 এর যে এ ভ্যারিয়েবলটা সেটা তো এখানে আসছেই না, তা 20 প্রিন্ট হবে কি করে? তাহলে এখানে অবশ্যই 10 প্রিন্ট হবে, অবশ্যই 10 প্রিন্ট হবে। বুঝতে পারলি কিনা বল? এইটা হচ্ছে ইউজিং ডিরেক্টিভ। ইউজিং ডিরেক্টিভটা যখন আমরা ইউজ করি তখন গোটা নেমস্পেসটাই ইম্পোর্ট হয়ে যায়। আর ইউজিং ডিক্লারেশন যখন ইউজ করা হয় তখন কি হয়, আমরা একটা নেমস্পেসের ঠিক যেইটুকু পোর্শন আমাদের দরকার সেইটুকু পোর্শনকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। বুঝতে পারলি কি বললাম? বোঝা গেল? আচ্ছা, এইবার যদি আমি ns2 এটাকে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? এইটা যদি করা হয় এইবার 20 প্রিন্ট করবে, এইবার 20 প্রিন্ট করবে। ওই দেখ, দেখেছিস? এবার 20 প্রিন্ট করছে। তার কারণ কি, ns1 এ যা ছিল সব তো ইম্পোর্ট করে এনেইছি, ঠিক আছে। ns2 এর একটা একটা করে এলিমেন্টকে আমি ইউজিং ডিক্লারেশন দিয়ে ইম্পোর্ট করে আনলাম। বুঝলি? এতে করে কি হচ্ছে, পরের যে ভেরিয়েবল গুলো মানে ns2 ভেরিয়েবল বা ns2 এর যে ফাংশন সেটা ns1 এর ওগুলোকে সব ওভাররাইট করে দিচ্ছে। জিনিসটা কিন্তু ভালো করে বুঝে নি, আমি যেই জন্যই আজকে আরেকটু ঝালিয়ে দেওয়ার জন্য এই টপিকটা ধরেছি। আমি জানি একদিনে হয়তো সবটা আত্মস্থ করা যায় না, সেই জন্য। বুঝতে পারলি কি বলছি? এখানে একটা ভ্যারিয়েবল আছে, এখানে একটা ফাংশন আছে, ns2 এর মধ্যেও সেম নেমের ভ্যারিয়েবল আর সেম নেমের ফাংশন। এই যদি হয়, গোটা নেম স্পেসটাকে আমি ইম্পোর্ট করে নিয়ে এলাম, ফান ফাংশন কল করলাম, ভালো কথা। এই অবস্থায় যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, ns1 এর এটা প্রিন্ট করবে, 10 প্রিন্ট করবে এই অবস্থায়। তারপর আমি ns2 এর ফান আর ns2 এর একে একটা একটা করে ইম্পোর্ট করে নিয়ে এলাম, তখন কি হবে, তারা ns1 এর ওই ভ্যারিয়েবল আর ফাংশনটাকে ওভাররাইট করে দেবে। বুঝতে পারলি কি বলছি? হলো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে ফান ফাংশনটা আমি শুধু ডিক্লেয়ার করে রেখেছি, তাই তো? আর এখানে এই যে ক্লাস এ এর মধ্যে ফান ফাংশনটা এটা মেম্বার। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স দেখ, একটা ফান ফাংশন হচ্ছে নেম স্পেসের মেম্বার, আরেকটা ফান ফাংশন হচ্ছে নেম স্পেসের মধ্যে যে ক্লাসটা লিখেছি এ তার মেম্বার। বুঝতে পারছিস?
এবার আমি এখান থেকে ফান ফাংশনটা কি করে কল করব মেন থেকে, বল আমাকে। কল করতে পারবো? একদমই না। এটা একটা মেম্বার ফাংশন। মেম্বার ফাংশন কল করতে গেলে আমাকে অবজেক্ট বানিয়ে করতে হয়। এটা তো স্ট্যাটিক ফাংশন না যে ক্লাস নেম দিয়ে কল করতে পারবো। স্ট্যাটিক ফাংশন যদি হতো তাহলে আমরা ক্লাসের নেম দিয়ে কল করতে পারতাম, বাট এটা তো নন স্ট্যাটিক মেম্বার ফাংশন। নন স্ট্যাটিক মেম্বার ফাংশনকে কল করতে গেলে আমাকে তো অবজেক্ট ক্রিয়েট করতে হবে, সেসব তো পরের কথা। ফান ফাংশনগুলোর তো কোনো বডি লিখিনি আমি, তা বডি যদি না লিখি তাহলে কি করে কল করব? দেখেছিস এরা দিচ্ছি, বুঝতে পারলি? আগে তো এই জিনিসটা বুঝতে হবে। ফান ফাংশনগুলো যে আমি শুধু লিখেছি সেটা শুধু ডিক্লেয়ার করে ছেড়ে দিয়েছি। হলো এই ফান ফাংশনটাকে এই বাইরে ডিফাইন করলাম। এবার দেখ ওই যে মেম্বার ফাংশনটা রয়েছে, হয়েছে? এইবার তুই যদি ফান ফাংশন কল করিস তাহলে এনএস ফান কল করবে, ক্লাসের ফানটা কিন্তু করবে না। দেখ ওই দেখ, দেখেছিস এনএস ফান কল করছে। কোয়াইট ন্যাচারাল, এনএস ফানই তো কল করবে। আমি তো এখনো অবজেক্ট ক্রিয়েটই করিনি। আমি তো এখনো অবজেক্ট ক্রিয়েটই করিনি, তাই না? এবার আমি অবজেক্টটা ক্রিয়েট করব। এই যে এ ক্লাসের একটা অবজেক্ট, বুঝতে পারলি? তাহলে মেম্বার ফাংশনটাকে কল করতে গেলে আমাকে অবজেক্ট বানিয়ে করতে হবে, এটা সবসময় খেয়াল রাখবি। বুঝতে পারছিস? অবজেক্ট না বানিয়ে আমি একটা ক্লাসের মেম্বার মেথডকে কি করে কল করব? আমি গোটা নেম স্পেসটাকে ইম্পোর্ট করে আনতে পারি, ঠিক আছে, সেখান থেকে ফাংশনটা কল করলাম, সেটাও ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু যখনই আমি কোনো ক্লাসের মেম্বারকে কল করতে যাব আমাকে তো অবজেক্টটা বানাতেই হবে। হয়েছে? আচ্ছা, এইবার যদি আমি এই ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর লিখি, কি করে লিখবো? এই দেখ, এই যে এরকম ডিক্লেয়ার করে ছেড়ে দিতে পারি, নো প্রবলেম। সেটাকে আমাকে ক্লাসের বাইরে লিখতে হবে। ঠিক আছে? এইবার দেখ আমি যখনই অবজেক্টটা ক্রিয়েট করব ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে কল করবে। ওই দেখ, ওই দেখ, দেখেছিস? কনস্ট্রাক্টরে তো কোনো রিটার্ন টাইপ থাকে না, সেই জন্য কনস্ট্রাক্টরে কোনো দিইনি, শুধু নেম স্পেসের নাম, তারপর ক্লাসের নাম, তারপর কনস্ট্রাক্টরের নাম। কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম তো একই হবে, সেই জন্য এরকম হয়েছে। এইবার ধর যদি আমি এখানে একটা কিছু প্যারামিটার পাস করি, এটা পারবো? এটা পারবো করতে?
ধর আমি এখানে একটা লিখে দিলাম এরকম, a default constructor 5। বুঝতে পারলি? আমি এইখানে কনস্ট্রাক্টরটাতে ডিফল্ট ভ্যালু পাস করেছি। এতে করে কি হবে বলতো, আমি কোনো প্যারামিটার দিয়েও অবজেক্ট ক্রিয়েট করতে পারি, না দিয়েও ক্রিয়েট করতে পারি। এই দেখ, দেখেছিস? আমি ইচ্ছে করে ডিফল্ট ভ্যালুটাকে সাপ্লাই করলাম যাতে একটাই কনস্ট্রাক্টর সেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হিসেবেও কাজ করবে, আবার ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবেও কাজ করবে। দেখেছিস? এই দেখ। আর ডিফল্ট ভ্যালুটা কিন্তু এইখানে সাপ্লাই করবি, এইখানে আর লেখার দরকার নেই। এখানে লিখতে গেলে কিন্তু আবার এরর দেবে। ওই দেখ, দেখেছিস? এখানে কিন্তু লিখবি না। বুঝতে পারলি? এইখানে ডিফল্ট ভ্যালুটাকে সাপ্লাই কর, কিন্তু এইটা আর কোনো ডিফল্ট ভ্যালু লেখার দরকারই নেই, লিখতে গেলেই এরর দেবে। বুঝতে পারছিস? হলো? তাহলে এগুলো একটু মাথায় রেখে করতে হবে, কেমন? আচ্ছা, এইবার আমি এই নেম স্পেসটাকে মেনের মধ্যে ইম্পোর্ট না করে যদি মেনের বাইরে করি, মেনের বাইরে যদি করি, তাহলে এই সব কটা স্টেটমেন্ট ঠিকঠাক এক্সিকিউট হবে? এই যে স্টেটমেন্টগুলো আমি লিখলাম, অবশ্যই হবে। আমি যদি ইম্পোর্ট করে আনি, তার মানে কি নেম স্পেসের মধ্যে যা যা মেম্বার ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো এখন সব গ্লোবাল স্কোপে চলে এলো। মেনের বাইরে ইম্পোর্ট করেছি মানেই তো গ্লোবাল স্কোপ, তাই না? গ্লোবাল স্কোপ বলতে কি বুঝিস? কোন রকম ফাংশনের ভেতরে নয় সেটা, আউটসাইড অফ অল দ্য ফাংশনস প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম। হয়েছে? বুঝতে পারলি? হুম? সুতরাং গ্লোবাল স্কোপেও আমরা ইম্পোর্ট করতে পারি। মেনের বাইরে ইম্পোর্ট করলে ওটা গ্লোবাল স্কোপে চলে আসছে। গ্লোবাল স্কোপ মানেই বুঝে নিবি যে বিয়ন্ড দ্য স্কোপ অফ এনি ফাংশন, কোনো ফাংশনের ভেতরে সেটা যে অ্যাক্সেসেবল সেটা কিন্তু নয়। গ্লোবাল স্কোপ মানে সমস্ত ফাংশনের বাইরে সেটা অ্যাভেলেবেল, যে কেউ সেটাকে যেখান থেকে খুশি অ্যাক্সেস করতে পারে। আমি যখনই গ্লোবাল স্কোপে ইম্পোর্ট করলাম তখনই ওটা যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেসেবল হবে। বুঝতে পারছিস কি বলছি? ধর আমি এখানে একটা মেথড লিখছি ভয়েড কল বলে, ভয়েড কল বলে একটা মেথড লিখলাম, সেখান থেকে আমি ফান কল করছি। আর এই কল ফাংশনটাকে ধর আমি মেন থেকে কল করলাম। বুঝতে পারলি? কল ফাংশন এটা কিন্তু মেনের বাইরে। কল ফাংশন থেকে আমি ফান ফাংশনটাকে কল করছি। ওই দেখ, কল কল ফাংশনটাকে আমি শুধু মেন থেকে ইনভোক করলাম, কলের ভেতর গিয়ে আমি ফানকে কল করছি। ইভেন আমি এই সমস্ত কার্যকলাপগুলো এগুলো কলের ভেতরেই কল করতে পারি।
দ্যাট ক্লিয়ার? আমি যেহেতু এটা গ্লোবাল স্কোপে ইম্পোর্ট করে এনেছি সেই জন্য কল ফাংশন ইউজ করলে আমরা সব কিছুকে কল করতে পারছি। তুই যদি এটাকে মেনের মধ্যে ইম্পোর্ট করে নিয়ে আসিস তখন তুই কল ফাংশন কল কর, দেখ এক্ষুনি এরার দেবে। ওই দেখ, দেখেছিস? এক্ষুনি এরার দেবে। তখন আর কল ফল দিয়ে কিচ্ছু হবে না। আমি তো গ্লোবাল স্কোপে ইম্পোর্ট করছি না, আমি তো মেনের মধ্যে ইম্পোর্ট করছি। সুতরাং মেনের মধ্যে আমি যখনই ইম্পোর্ট করে আনছি তখনই আমাকে মেন থেকেই সব কল করতে হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। কেমন? এইবার একটা জিনিস দেখ, এই যে আমি ফান ফাংশনটা লিখেছি এটা যদি স্ট্যাটিক হয়, এটা যদি স্ট্যাটিক হয়, স্ট্যাটিক ভয়েড ফান, স্ট্যাটিক ভয়েড ফান আছে তো, তাহলে স্ট্যাটিক ফাংশনটাকে আমি এইখান থেকে কল করছি। হলো? এবার একটা স্ট্যাটিক ফাংশনকে আমরা এই যে ক্লাস নেম ফলোড বাই স্কোপ রেজলিউশন দিয়ে কল করতে পারি। ওই দেখ, দেখেছিস? কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি কিন্তু। অবজেক্ট ক্রিয়েট না করেও আমরা স্ট্যাটিক ফাংশন কল করতে পারি। সেই ক্ষেত্রে আমার কোনো ডিফল্ট কনস্ট্রাক্টরই কল হচ্ছে না, কারণ কি? অবজেক্টই তো নেই। হ্যাঁ, এইবার যদি আমি অবজেক্ট ক্রিয়েট করি তখন আমার কনস্ট্রাক্টর কল হবে এবং তখন স্ট্যাটিক ফাংশনটাই কল হবে। ওই দেখ, কনস্ট্রাক্টরও কল হচ্ছে, স্ট্যাটিক ফাংশনও কল হচ্ছে। বুঝতে পারলি কি বললাম? একটা স্ট্যাটিক ফাংশনকে আমরা অবজেক্ট নেম দিয়েও কল করতে পারি, ক্লাসের নেম দিয়েও কল করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এই দেখ, সুতরাং এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে শিখে নে, কি বলছি আমি। আবার নেমস্পেস এক্সটেনশন করেছিলাম, মনে আছে? এই সব কিছু হয়ে যাওয়ার পর আমি ধর এখানে নেমস্পেস, ওই একই নামের নেমস্পেস লিখলাম। হ্যাঁ, সেখানে ধর আমি আরেকটা ফাংশন বা কোনো একটা ভ্যারিয়েবল লিখে দিই। ফাংশনই যে লিখতে হবে তার কোনো মানে নেই, একটা ভ্যারিয়েবল লিখে দিলাম। ঠিক আছে? তাহলে কি হলো? এটা নেমস্পেস এক্সটেনশন হয়ে গেল, তাই না? মানে ওই যে নেমস্পেসটা ছিল তারই মধ্যে একটা নতুন ভ্যারিয়েবলকে আমি অ্যাড করে দিলাম। দেখ, সেটাকে প্রিন্ট করতে যা 10 প্রিন্ট করবে। এটাকে বলা হয় নেমস্পেস এক্সটেনশন বা ডিসজয়েন্ট নেমস্পেস। বুঝলি? ক্লিয়ার? নেমস্পেস এক্সটেনশন, দেখ এই একই নেমস্পেসের নাম দিয়ে আমি আবার এখানে ডিফাইন করছি, নতুন শুধু একটা ভেরিয়েবল অ্যাড করে দিলাম। বুঝতে পারলি? এটাকে বলা হয় ডিসজয়েন্ট নেমস্পেস বা নেমস্পেস এক্সটেনশন। মানে একই নাম দিলে পরে কি হবে? ওই নতুন কোনো নেমস্পেস আর বানাবে না, ওরই ভেতর ক্রিয়েট হবে। বুঝলি? এইবার যদি আমি এখানে অলরেডি একটা ভেরিয়েবল দিয়ে রাখি তাহলে নেমস্পেস এক্সটেনশনে যদি আমি সেম ভ্যারিয়েবলের নাম দিই তাহলে কি হবে বলতো? বল এবার কি হবে? শুনছিস? এখানে একটা হ্যাঁ, না না, কি হবে?
আমি যদি এখানে a equal to 5 লিখলাম, আবার এখানে a is equal to 10 লিখলাম, 10ই হয়ে যাবে। না, এরর দেবে। দেখ, একবার তো আমার এর মধ্যে কি নয়েজ আসছে রে, একবার তো আমার এর মধ্যে একটা ভ্যারিয়েবল কে ডিক্লেয়ার করাই আছে। আমি কখনো সেম নেমের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি? একই নেম স্পেসের ভেতর সেম নেমের ভ্যারিয়েবল আমি কি করে লিখবো? সেটা তো হয় না কখনো। একই নেম স্পেসের মধ্যে সেম নেমের ভ্যারিয়েবল আমি কি করে লিখবো? নেম কলিশন হয়ে যাচ্ছে তো। একই স্কোপের মধ্যে দুটো ভেরিয়েবলের নাম কখনো সেম হতে পারে? বুঝতে পারছি, সেই জন্যই তো এররটা দিচ্ছে, এই জন্যই তো এররটা দিচ্ছে। এবার যদি এরকম করি, এটা করলেও এরর দেবে। এটা কিন্তু তখন আর নেমস্পেস এক্সটেনশন হচ্ছে না, আমি এখানে নতুন কোনো ভেরিয়েবল অ্যাড করছি না, এক্সিস্টিং যে এটা রয়েছে সেটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, কিন্তু নেমস্পেসের মধ্যে কোনো ফাংশন ছাড়া এরকম একটা স্টেটমেন্ট আমরা লিখতে পারি না কখনো, বুঝলি? ধর আমি এখানে একটা ভয়েড সেট ফাংশন লিখছি, বুঝতে পারছিস কি হলো? নেম স্পেসের মধ্যে একটা ভ্যারিয়েবল আছে a is equal to 5, সেটা ঠিক আছে। এইবার আমি কি করছি, এই নেম স্পেসের মধ্যে আমি একটা সেট ফাংশন লিখছি যেটা কিনা a is equal to 10 করে দিচ্ছে। হলো, সেট ফাংশন কল করার আগে এর ভ্যালু কত দেখাবে আর সেট কল করার পরে কত দেখাবে, এইবারে বলতো। সেট কল করার আগে 5 ছিল, 5 দেখাবে, যেই সেট ফাংশনটা কল করে দিচ্ছি তখন সেটা 10 হয়ে যাবে, তাই না? ওই দেখ, দেখেছিস? এগুলো বুঝতে হবে। সেট ফাংশনটা নেমস্পেস এক্সটেনশনেই আমরা করেছি, মানে নেমস্পেস যেটা ছিল এনে তারই একটা মেম্বার হচ্ছে সেট ফাংশন, সেটা ঠিক আছে। আমি নেমস্পেস এক্সটেনশন করলাম, একটা নতুন ফাংশন অ্যাড করলাম, সব ঠিক আছে। এবার তার মধ্যে আমি এ ভেরিয়েবলটাকে 10 দিয়ে সেট করেছি, তখন কি হবে, এই যে ভেরিয়েবলটা ছিল এ সেইটাকে আমি 10 দিয়ে রিসেট করে দিলাম। বুঝতে পারছিস? সেট কল করার আগে আমার a is equal to 5 ছিল, সেটাই প্রিন্ট হলো। যেই সেটটা কল করে দিলাম টুক করে, a is equal to হয়ে গেল 10। তা সেটটা যে কল হলো কি করে বুঝবি? এখানে একটা মেসেজ প্রিন্ট করে দে, সেট কল। যেই সেটটা কল হলো এর ভ্যালুটা 10 হয়ে গেল, ওই দেখ। বুঝতে পারছিস কি সুন্দর জিনিসগুলো, কনসেপ্ট গুলো শুধু দেখ যে কত কিছু হতে পারে। বলে গেল, এই জন্য একদিনে হুড়ুম দুরুম করে সব পড়াতে নেই, এগুলো একটু ধীরে সুস্থে বলতে হয়। মেথড ওভারলোডিংও আমরা করতে পারি, দেখ।
মেথড ওভারলোডিংও করতে পারি আমরা। দেখ, ইউজিং ডিক্লারেশন ইউজ করছি, দেখেছিস? ইউজিং ডিক্লারেশন ইউজ করছি। ফান কল করলাম, এনএস ফান কল হলো, কিন্তু বাকিগুলো কল করতে পারবো? বাকিগুলো কল করতে পারবো? ফান 5ও কল হয়ে গেল। বাহ, অদ্ভুত ব্যাপার তো, আমি একটাকে ইম্পোর্ট করলাম, সব কটা ইম্পোর্ট হয়ে গেল। ও, মেথড ওভারলোড করেছি বলে সব কটা চলে এলো। আচ্ছা আচ্ছা, সব কটা ফাংশনের নাম তো সেমই, ফান, শুধু প্যারামিটার লিস্টটা আলাদা। আর ফাংশন ইম্পোর্ট করার সময় তো আমরা প্যারামিটার লিস্ট ইউজ করি না, শুধু ফাংশনের নামটাই ইউজ করি। সেই জন্য যে কটা ওভারলোডেড ভার্সন ছিল সব কটা চলে এলো। বুঝতে পারলি? ওই, বুঝতে পারলি কি বলছি? আমরা যখন ইউজিং ডিক্লারেশন দিয়ে কোনো একটা ফাংশনকে ইম্পোর্ট করে আনি, আমরা কিন্তু তখন ফাংশনের প্যারামিটার লিস্ট লিখি না, শুধু ফাংশনের নামটাই ইউজ করি তখন। এবার যখন আমরা ফান ফাংশনটার নাম ইউজ করলাম, তখন ফানের যতগুলো ওভারলোডেড ভার্সন ছিল সব কটা ইম্পোর্ট হয়ে চলে এলো। বুঝতে পারছিস? সেই জন্যই আমার যেটাই কল করি না কেন সেটাই হচ্ছে, এটাই কল করছে। আচ্ছা, এইবার ধর যদি আমি এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই, তাহলে কি হবে বলতো? ভালো করে চিন্তা করে বল। হ্যাঁ, একদমই তাই। মাঝখানেরটা যখন কল করবে ফান 5, তখন এইটাও কল করা পসিবল, এইটাও কল করা পসিবল। দেখ, ফান 5-এ গিয়ে এরারটা মারবে, ওই দেখ, দেখেছিস? ফান 5-এ গিয়ে এরারটা দিচ্ছে, দেখেছিস? যদি ফান 5টাকে আমি সরিয়ে দিই তাহলে আর কোনো এরার দেবে না, কারণ ফান 5-6-এ তো এটাই কল করবে। ফান 5-এই তখন অ্যাম্বিগুইটিটা অ্যারাইজ হচ্ছে, তার কারণ both the functions can be called. ক্লিয়ার? হ্যালো, আমি এটা মনে রাখবি, যতগুলো ওভারলোডেড ভার্সানই আমার থাকুক না কেন, আমি যখনই ওই নামটা দিয়ে ইউজিং ডিক্লারেশন ইউজ করে ইম্পোর্ট করছি, সব কটা ওভারলোডেড ভার্সানই চলে আসছে আমার কাছে। ঠিক আছে? বেশ, এইবার যদি আমি এখানেও একটা ডিফল্ট ভ্যালু সাপ্লাই করে দিই,
তাহলে কি হবে বলতো? এবার যদি এখানেও একটা ডিফল্ট ভ্যালু সাপ্লাই করে দিই, ভাবনা চিন্তা করে বল কি হবে, হড়বড় করবি না। এরার দেবে, অ্যাম্বিগিউটি 5 6 এ। 5 6টা নিয়ে সমস্যা হবে না, সমস্যা হবে আমি যখন ফান কল করব। ফানে এইটাও কল করা পসিবল, এটাও কল করা পসিবল। দেখ ফানে গিয়ে এরার দিচ্ছে, দেখেছিস? ওই দেখ, 5 6 কে নিয়ে তো সমস্যা নেই। 5 6 এ তো দুখানা প্যারামিটার দিয়ে আমি কল করছি, সুতরাং এটা ছাড়া আর কোনো উপায় নেই। বাট যখনই শুধু ফান কল করছি উইদাউট এনি প্যারামিটার, তখন এইটাও পসিবল, এইটাও পসিবল। বুঝতে পারছিস কি বলছি? আচ্ছা, ফান টু, ফান টু যদি হয় তাহলে এইটাও কল করতে পারি, আবার এইটাও পারি। দেখ আবার এরার দেবে, আবার এরার দেবে, দেখেছিস? অ্যাম্বিগুয়াস, এই দেখ পরিষ্কার বলছে অ্যাম্বিগুয়াস। এই যে এগুলো না খুব মাইনুটলি করবি, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এগুলো, বুঝলি? এগুলো নিজেকে এক্সপেরিমেন্ট করে করে এগুলো সব দেখবি। আমি যখনই ইউজিং এনএস স্কোপ রেজলিউশন ফান করছি তখন সবকটা ওভারলোডেড ভার্সন তো এলোই, সে ঠিক আছে। বাট যদি ডিফল্ট ভ্যালু সাপ্লাই করিস তখন কিন্তু ভীষণ কেয়ারফুলি করতে হবে, নইলে কিন্তু অ্যাম্বিগুয়াস সিচুয়েশন প্রত্যেকটা স্টেপে স্টেপে খাবি। ফান টু, এই যে এখানে ফান টু কল হচ্ছে, ফান টুটা এটাও কল হতে পারে, আবার এটাও কল হতে পারে। দেখ সঙ্গে সঙ্গে এরার দেবে, দেখেছিস? সেই জন্য এরার গুলো কোথায় অ্যারাইজ করবে ডিফল্ট প্যারামিটার সাপ্লাই করলে, এগুলো একটু মানে মাথা ঠান্ডা করে দেখতে হবে। এই যদি করা হয় 5 1 2, দেখ আবার এরার দেবে, কারণ তিনটে প্যারামিটার নিয়ে আমি কিছুই লিখিনি। এটা কিন্তু অ্যাম্বিগুইটি, মানে এটা কিন্তু অ্যাম্বিগুইটি অ্যারাইজ হচ্ছে না, অ্যাম্বিগুয়াস সিচুয়েশনের কোনো জায়গাই নেই এখানে, অ্যাম্বিগুয়াস সিচুয়েশনের কোনো জায়গাই নেই। এখানে তিনটে প্যারামিটার দিয়ে আমি কল করেছি, আর তিনটে প্যারামিটার আমি কোথাও লিখিনি, বুঝতে পারছিস? এনএস ফান ইম্পোর্ট করলাম, সব ঠিক আছে। দেখ এখানে অ্যাম্বিগুয়াস হচ্ছে, টুক করে এটাকে সরিয়ে দে, দেখ আর কোনো অ্যাম্বিগুইটি অ্যারাইজ হবে না, দেখেছিস? হলো, তাহলে বুঝতে পারছিস কত কিছু এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে নেম স্পেসের ভেতর। নেম স্পেস জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একবার বুঝে গেলেই আর কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে না পারলে কিন্তু তখন একটুখানি গুলিয়ে ফেলার চান্স থাকে।
বুঝতে পারলি? বল এবার কি প্রিন্ট করবে, 10 না 100? বলতো। 100, ইয়েস। প্রথমে 10 তারপরে 100, রাইট। এবারে কি করছি দেখ। কি করছি বুঝতে পারছিস তো? নেস্টেড নেম স্পেস, একটা নেম স্পেসের ভেতর আরেকটা নেম স্পেস, তাই না? আই শানু, দেখছিস? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই দেখ, এখানে নেম স্পেস NS2 টা শেষ হলো, দেখেছিস? NS2 ডেফিনেশনটা এখানে শেষ হলো, NS1 কিন্তু এখনো চলছে। ওকে, দশ 10 20 আসছে কেন বুঝতে পারছিস? প্রথমে 10 কেন আসছে? NS1 এর এটা আমরা ইউজ করছি। শো কল করলাম, শো কল করছি মানে NS1 এর শোটা কল হচ্ছে 10, আবার NS2 শো কল করছি যখন, তখন এইটা কল হচ্ছে। বুঝতে পারছিস তো? এটা কিন্তু নেস্টেড নেম স্পেস। শো, এবারে কেন এরর দিচ্ছে বুঝতে পারছিস? NS1 এর একটা শো ফাংশন আছে, আমি তারপরে NS2 টাকে ইম্পোর্ট করে আনতে গেছি, ওই জন্য শোটা কলিশন হচ্ছে, এই যে অ্যাম্বিগুয়াস, দেখেছিস? কিন্তু আমি যদি এইখানে শো ফাংশনটাকে নিয়ে আসি তাহলে কি হবে? ইউজিং ডিক্লারেশন হয়ে যাবে। ইউজিং ডিক্লারেশন ইউজ করলে কিন্তু আর কোনো কলিশন থাকবে না, দেখেছিস? এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, একদিনে এগুলো সব করা যায় না, সেই জন্যই আমি আরেকবার ঝালাই দিচ্ছি এটা।
বুঝতে পারছিস? আমি যখনই ইউজিং ডিক্লারেশন ইউজ করছি তখন আগের শো ফাংশনটাকে ওভাররাইড করে দিচ্ছে। বুঝলি? এরম যদি হয় তাহলে কি হবে? প্রথমে 10ই প্রিন্ট করবে, তারপর শো কল করলাম, 11 হয়ে যাবে, আর তারপর 21 হয়ে যাবে। ওই দেখ 10, 11, 21। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে বোঝা গেল? প্রি ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করলাম, প্রি ইনক্রিমেন্ট। সেট ফাংশনটা কি করে কল করব? তেরি। এবারে বল আউটপুট কি হবে? দুটোতেই মানে প্রথমবার এই এটাতে? আচ্ছা, একদমই না, সেকেন্ডটায় 20 আসবে। এই জন্যেই আমি প্রোগ্রামটা এভাবে দিয়েছি কনফিউজ করে। এই দেখ 10, 20। এই যে এটা এখানে 20 করছি, এটা তো নতুন কোনো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করিনি, এই এটাকেই তো অ্যাক্সেস করছি আর আপডেট করছি। বুঝতে পারছিস কি করছি? ইনার নেমস্পেসের ভেতর তো কোনো নতুন কোনো ভেরিয়েবল নেই এ নামের।
ইনার যে নেম স্পেসটা আছে নেস্টেড, এর মধ্যে তো আমি এ নামের আর কোনো ভেরিয়েবল ক্রিয়েট করিনি। এর ফলে কি হচ্ছে, এই এটা আউটারের এটাকেই অ্যাক্সেস করছে এবং সেটাই আপডেট হয়ে যাচ্ছে। ইনারের সেট ফাংশন কল করে আমি আলটিমেটলি আউটারের এটাকেই আপডেট করছি। তাহলে বুঝতে পারছিস কি করলাম? আমি এখানে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করিনি ইনার নেম স্পেসের ভেতর। এর ফলে এই যে এটা আছে সেটা আউটারের এটাকেই অ্যাক্সেস করছে। হ্যাঁ, এইবার যদি আমি ইনারের ভেতর আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম এবং তখন যদি এটাকে 20 সেট করতাম, তখন আমি দেখতাম দুটোতেই 10 আসছে। ওই দেখ, দুটোতেই 10 আসছে। কারণ কি, এখানে নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেল ইনারের ভেতর এবং এই এটা তখন এই ভ্যারিয়েবলটাকেই অ্যাক্সেস করবে। আউটারেরটাকে অ্যাক্সেস করতে গেলে এরকম একটা কিছু করতে হবে। ওই দেখ, বুঝতে পারলি? ইচ্ছে করে কনফিউজ করার জন্য আমি এরকম বলছি। বুঝতে পারলি কি বললাম? আমি যখন ইনার নেমস্পেসের ভেতর আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি ওই একই নামের, আউটারেরও যা ইনারেরও তা একই নাম, যখন তখন সেট ফাংশনের ভেতর গিয়ে যখন 20 সেট করছি তখন ইনারের এটা অ্যাক্সেস হচ্ছে। আউটারের এটা করতে গেলে আমাকে এইভাবে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে করতে হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এগুলো বুঝতে হবে তো। বুঝলি কেন আমি আগের দিন এত কিছু বলিনি? সব একদিনে হয় না, একটুখানি ধীরে সুস্থে করতে হয় এগুলো। তাহলে এইবার ইনারের এটাকে আমি নিয়ে এলাম ইউজিং ডিক্লারেশন দিয়ে। এইবার আমি ইনারের এটাকে দেখতে পাবো। প্রথম এটাকে প্রিন্ট করতে গেলে 10 আসবে, তারপরে ইনারের এটাকে আমি ইউজিং ডিক্লারেশন দিয়ে নিয়ে এলাম, মানে সেখানে 20 আসবে। ঠিক 0 আসছে না। ইনারের এটাকে যে নিয়ে এলাম, ও সেট ফাংশন কল করিনি তো। আচ্ছা আচ্ছা, সেট ফাংশনটা কল করিনি ওই জন্য। সেট ফাংশনটা কল করলে তবে তো ওটা 20 দিয়ে সেট হবে। বুঝতে পারছিস? সেট ফাংশন কল করলাম, এই হলো। এইটা কি হবে বলতো? ns1 এর এটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে কি হবে? ns1 এর এটাকে প্রিন্ট করতে গেলে, এই সরি ns1 না তো, ওফো আউটার আউটার আউটার। আউটারের এটাকে প্রিন্ট করতে গেলে এবার 20 হবে। প্রথমে যখন আমি আউটারটাকে ইম্পোর্ট করে আনছি এর ভ্যালু আসছে 10,
এরপর ইনারের এটাকে আনলাম, ইনারে সেট ফাংশন কল করলাম, তখন এটা আসবে কত 20। আবার আউটারের এটা এখানে চেঞ্জ হয়ে গেছে, এই দেখ আউটারের এটা চেঞ্জ হয়ে 20 আসবে তখন। ওই দেখ 10 20 20, বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারছিস? আমি কিন্তু আমার মতো চেঁচিয়ে যাচ্ছি, তোরা কিন্তু বোঝার চেষ্টা কর জিনিসটাকে। এটা ভীষণ মজার জিনিস নেম স্পেস, একবার বুঝে গেলেই। আমি আউটার নেম স্পেসটাকে পুরো নিয়ে এসেছি, তার মানে তার মধ্যেই একটা নেস্টেড পার্ট আছে ইনার। বুঝতে পারলি? ইনারের এটাকে আমি ইউজিং ডিক্লারেশন ইউজ করে এনেছি, ওই জন্য আমি এটাকে যখনই এখানে প্রিন্ট করছি, ধর সেট কল করার আগে যদি প্রিন্ট করি, সেট কল করার আগে যদি প্রিন্ট করি, তাহলে এখানে 0 দেখাচ্ছিল, ধর আমি এখানে 1 দিই, সেট কল করার আগে প্রিন্ট করলে 1 দেখাবে, সেট কল করার পর প্রিন্ট করলে 20 দেখাবে, আর আউটারের এটাও ধর আমি 20 জায়গায় এখানে 200 দিয়ে দিচ্ছি, যাতে ডিফারেন্সটা ভালো করে বোঝা যায়। দেখ 10 1 20 200, 10 1 20 200, বুঝতে পারছিস? কেন 10 হলো প্রথমে? এই যে দেখ ভালো করে দেখ, এটার 10 হলো আউটারের এটাকে কল করলাম, সেটটাকে কল করলে কি হবে, এটা হয়ে যাবে 20। সেটটাকে যখনই কল করলাম, এবার এ প্রিন্ট করছি, এই এটা মানে আমার ইনারের এটাই কল হবে, কারণ এই যে ডিক্লারেশন ইউজ করে এনেছি তাই। আবার এখানে আউটার, আউটারের এ, আউটারের এ, আউটারের এটা এখানে আমি 200 করে দিয়েছি। এইভাবে জিনিসগুলোকে বুঝে বুঝে করবি, বুঝলি? এত সুন্দর জিনিসটা। তাহলে আজকে এই অবধি রাখি, পরের দিন আমি টেমপ্লেটটা বলে দেবো, শুধু টেমপ্লেটটাই বাকি আছে আমার। হ্যাঁ, টেমপ্লেটটাই বাকি আছে, টেমপ্লেটটা আমি ইচ্ছা করেই বললাম না, দেখলি তো কত ইম্পর্টেন্ট জিনিস আছে এগুলো অবজার্ভ করার। এগুলো একদিনে না হয় না সব। আমার বলতে তো আপত্তি নেই, কিন্তু তোদের তো নেওয়ার একটা ব্যাপারে, দেখ কতটা হয়ে গেল আজকে। আজকে নেম স্পেসটাকে পুরো সাইজ করে দিলাম।